হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শোনার মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। রাফিয়ার মনে তেমন আজ হাজারো সুখ পায়রা ধরা দিয়েছে। তবে চিরস্থায়ী সুখ পায়রা বাঁধা থাকবে তো? পাবে তো সারা জীবনের জন্য মানুষটাকে? বিকেল পেরিয়ে যাচ্ছে, চলো বাসায় যাই, নয়তো তোমার সমস্যা হবে। এই যে বাসায় দেরিতে যাবে এজন্য বকা দিবে, দেরির কারণ জানতে চাইলে কি বলবে? আপু তো অফিসে, ভাইয়া থাকবে না। নিশ্চয় আম্মুকে বলবো রুহির সাথে এক জায়গায় গিয়েছিলাম। রুহির সাথে ঘোরো, তোমার আম্মু জেনে কিছু বলে না? না, কিছু বলে না, তবে আপুর কানে যেন না যায়, ওনার সামনে লুকিয়ে থাকতে হবে। রোহানের মনে পড়ে যায় মির্জাবাড়িতে কত স্মৃতি, কত গিয়েছে, ছোটবেলায় কত খেয়েছে থেকেছে রিশাদের সাথে, আর আজ সম্পর্ক নেই। এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট, আবছা। এর উত্তর খুঁজতে হবে, জুড়তে হবে ভাঙা সম্পর্ক। সন্ধ্যা নামার আগে থেকে ঝুম বৃষ্টি নেমেছিল, একটু আগে বৃষ্টি ছাড়ল। এখন বাজে রাত ৯টা। বৃষ্টি পড়ে এবং আগের রাতের সৌন্দর্য অসাধারণ। বৃষ্টির সোদা গন্ধ এবং আকাশের নীলচে ছায়া রাতকে এক নতুন রূপ দেয়। বৃষ্টির টপ টপ শব্দে যেন এক সুরেলা সঙ্গীত বাজে, যা মনকে শান্ত করে। চাঁদের আলো যখন ভিজে মাটিতে পড়ে তখন চারপাশে একটি মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। জলে জমে থাকা পুকুরে তারার প্রতিফলন দেখে মনে হয় প্রকৃতি যেন নিজেই রূপকথার জাদু বুনছে। এই রূপকথার জাদু দেখতে ব্যস্ত সহস্র মানুষ, কেউ জানালার পাশে বসে, কেউ বা ব্যালকনি কিংবা ছাদের কিনারায় দাঁড়িয়ে উপভোগ করছে আর ভাবছে এই দৃশ্য প্রিয় মানুষটার সঙ্গ হলে মন্দ হতো না। আলাপ হতো ভালোবাসার, বন্ধুত্বের। এই সময়ের বাতাসে তাজা অনুভূতি থাকে যা মনকে মুক্ত করে। অনেকেই এই সময়ে বসে ভাবতে ভালোবাসেন, কারণ বৃষ্টি আমাদের হৃদয়ে এক বিশেষ আবেগ তৈরি করে। রাতের এই বৃষ্টি মাখা সৌন্দর্য আমাদের আত্মায় এক গভীর শান্তি এনে দেয়। রুহি রাতে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। বৃষ্টির পরে পরিবেশ এমনি শীতল, তার মধ্যে হালকা শীতল বাতাস, পরনে বাসায় ব্যবহৃত প্লাজো আর লং গেঞ্জি, এজন্য গা শিউরে উঠেছে। চারিদিকে অন্ধকার, সুদূরে রাস্তার ল্যাম্পপোস্টের আলো দেখা যাচ্ছে। আকাশে মেঘ জমে থাকার কারণে চাঁদের দেখা নেই। শূন্য আকাশপানে তাকিয়ে আছে রুহি, মনে মনে বলছে, চাঁদবিহীন আকাশ যেমন শূন্য লাগে, তেমনি আপনি বিহীন আমার বিষণ্ণ লাগে। হঠাৎ কিছু পড়ার শব্দে চমকে পিছনে তাকায়, কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পায় না। সামনে তাকাতেই মনে হলো পিছনে কেউ আছে। তৎক্ষণাৎ পিছনে ফিরে দেখে কেউ নেই। মনে হলো কেউ ছিল, তাকানোর আগে সরে গেল। মুখে ভুপ ভুপ ভূতের নাম আসছে। পরপর আবার দুইবার ঢিল ছোড়ার শব্দ হলো। এবার ভয়ে রুহির গা ঝিমঝিম করছে। এত রাতে আবার ভূত আসলো না তো? রাতে একা কখনো ছাদে আসা হয় না, আজকে আবহাওয়া দেখে আসলো। ভূতের কথা মনেও আসেনি, কিন্তু এখন কি হবে? ভূতের ভয়ে শরীর ঘামছে, নড়তেও পারছে না। ছাদের দরজা ওপাশে, ভয়ে ছাদ থেকে নেমে যেতেও পারছে না। অন্ধকারে কারো অবয়ব সামনে দাঁড়াতেই রোহিত চিৎকার দেয়। সামনের মানুষটা মুখ চেপে ধরে। আওয়াজ কেউ শুনতে না পেলেও রুহি ভয়ে অজ্ঞান হয়ে সামনের ব্যক্তির গায়ে ঢলে পড়ে। রুহিকে নিজের কোলে শুয়ে দিয়ে গালে থাপড় দিয়ে ডাকছে, রুহি। কোনো রেসপন্স নেই, অজ্ঞান হয়ে গেছে। রিশাদ বলল, মহা মুশকিলে পড়লাম তো, এখন জ্ঞান ফিরবো কিভাবে? আশেপাশে তাকিয়ে দেখে ছাদের ওই পাশে পানির লাইন আছে, ফুলের গাছে পানি দেওয়ার জন্য। রুহিকে ছাদের দেয়ালে হেলান দিয়ে রেখে পানি এনে ওর চোখে মুখে ছিটিয়ে দেয়। জ্ঞান ফিরে আসে, চোখ মিলে সামনে কেউ আছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না। ভূত মনে করে চিৎকার করতে নিলে ওর মুখ চেপে ধরে বলে, এই চুপ, আর একবার চিৎকার করলে ছাদ থেকে ফেলে দেব। পরিচিত কণ্ঠ শুনে রুহি দমিয়ে যায়। মুখ থেকে হাত সরিয়ে ফোনের লাইট অন করে। রুহি পরিচিত মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে। আপনি এখানে কেন? রিশাদ মজার ছলে বলে, দূর থেকে দেখলাম
ছাদে একটা পেতনির ছায়া দেখা যাচ্ছিল, তাই আমিও একটু ভূত হয়ে দেখাতে আসলাম। রুহি রাগে রাগে চোখে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে। আপনি মজা নিতে এমন করছেন, আর আমি সত্যি ভয় পেয়েছি। রিশাদ হাসে, এতে রুহির আরো রাগ বাড়ে। রাগী গলায় বলে, ইচ্ছে করছে গলা টিপে দিই। আমার গলা টিপে দিবি এত সাহস তোর আছে? রিশাদের কথায় রুহি হা হয়ে যায়। মনে মনে ভাবে, মনে মনে ভাবে এবারে বুঝতে পারলো কি করে? আমি সবই বুঝতে পারছি। আর শোন, আমার গলা টিপে দিবে এমন সাহস তোর বাপের নেই। রুহি খানিকটা রেগে মেগে বলে, সবসময় আব্বুকে নিয়ে বলবে না তো, উনি আমার বাবা হন, ভুলে যাবেন না আপনি। ভুলে যায়নি, উনি কাজগুলো এমন করেন যে এসব বলতে বাধ্য হই। তার অবৈধ সব কাজে বাধা হয়ে দাঁড়ায় বলে আমায় দেখতে পারে না। আমার আব্বু খারাপ না, আর খারাপ কোনো কাজে জড়িতও না। খারাপ না, কিন্তু মানুষের কথা শুনে খারাপ হচ্ছে, অন্যের কান পড়া শুনে লোভের দিকে এগোচ্ছে। তোর ভাইকে তোর বাপের দিকে একটু দেখতে বলিস। শুধু নিচে মহান হলে তো হবে না, বাবাকে এমন করে যেন, নয়তো সব ধ্বংস হয়ে যাবে। রুহি রিশাদের কথার মানে কিছু বুঝলো না, তাই শুধু তাকিয়ে আছে। এইভাবে কি দেখছিস? আমি সুন্দর সেটা মানে, তাই বলে যেখানে সেখানে তাকিয়ে থাকবে? কথাগুলো রুহিকে রাগাতে বলে। রুহিও রেগে গিয়ে বলে, আপনি সুন্দর কে বলেছে? দেখতে তো আস্ত গুন্ডা টাইপ। আপনার থেকে আমি বেশি সুন্দর, কত ছেলে পেছনে ঘোরে। রুহির কথায় রিশাদ ওর হাত টান দেয়, যার ফলস্বরূপ রুহি রিশাদের শরীরের সাথে ধাক্কা খায়। মাথা গিয়ে থাকে বুকে। নিজেকে সামলাতে চেপে ধরে রিশাদের শার্টের কলার। রুহির শরীর কাঁপছে, এত কাছে আসায় হাত পা অবশ হয়ে আসছে। এত কাঁপছিস কেন? একটু স্থির হ। বলে রুহিকে দুহাতে আগলে নিয়ে জড়িয়ে ধরে। রুহির কাঁপনে কিছুটা কমে, শান্ত হয়ে লেপ্টে আছে রিশাদের বুকে। বুকের মাঝে ধুকপুক করছে, সাথে ভালোবাসা সংমিশ্রিত অনুভূতি। আমি গুন্ডা টাইপ যখন, তাহলে আমাকে ভালোবাসিস কেন? রুহি জবাব দেয়, আপনি যেমন হন, তবুও আমি ভালোবাসি আপনাকে, আর আপনাকেই ভালোবাসবো। তোর বাবা তো মানবে না, তার বিরুদ্ধে যেতে পারবে? এবার রুহি একটু থমকে যায়, কি উত্তর দেবে ভেবে পায় না। তাকেও ভালোবাসে, আবার বাবাকেও ভালোবাসে। রিশাদ বলে, এত ভালো লাগবে না, তোর বাবার থেকে অনুমতি নিয়ে তারপর নিয়ে যাব। যদি না দেয় তখন আমার তোর বাপের ভাষায় বেয়াদবি করব, আর কি। বলে হেসে ওঠে। আপনি আমায় ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? নেই, তবে শুনতে চাই আপনার মুখে। রিশাদ রুহিকে বুক থেকে সরিয়ে মুখোমুখি হয়ে ওর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, আই লাভ ইউ আ লট। রুহি নিজে বাকরুদ্ধ হয়ে গেছে। আবারও জড়িয়ে ধরে মানুষটাকে, চোখে খুশির ঝলক, মুখে হাসি। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শব্দটি শোনার অপেক্ষা সবসময় এক বিশেষ অনুভূতি তৈরি করে। এটি যেমন একটি স্বপ্নের মতো, তেমনি এটি একটি প্রতিশ্রুতি। যখন সেই মানুষটি তোমার দিকে তাকিয়ে সেই শব্দগুলো উচ্চারণ করে, তখন যেন সময় থমকে যায়। এই শব্দটি শোনার জন্য যে আগ্রহ, তা শুধুমাত্র একটি উক্তির জন্য নয়, বরং এটি একজন প্রিয় মানুষের হৃদয়ের গভীরতার প্রতি একটি আকাঙ্ক্ষা। প্রতি মুহূর্তে তাদের সাথে কাটানোর সময়ে, তাদের হাসিতে, চোখের তাকানোতে একটি আশা লুকিয়ে থাকে। ভালোবাসা শব্দটি বিশ্বাস এবং সম্পর্কের শক্তির প্রতীক। যখন সেই শব্দটি আসে, তখন জীবন যেন নতুন এক রূপে বদলে যায়। প্রেমের এই অনুভূতি আমাদের কল্পনাকে ছুঁয়ে যায়, আমাদের হৃদয়ের গহীনে এক অদ্ভুত উষ্ণতা নিয়ে আসে। ভালোবাসার মানুষের মুখে সেই শব্দ শোনার জন্য অপেক্ষা সত্যিই এক অসাধারণ যাত্রা। সে অপেক্ষার প্রহর শেষ হয়ে ভালোবাসি শুনতে পেল। প্রায় 5 মিনিট কেটে গেছে। রুহি এখনো রিশাদের বুকে আছে। জড়িয়ে থাকা অবস্থায় রিশাদের অবাধ্য মনে এক অবাধ্য ইচ্ছে জাগে। রুহিকে বুক থেকে সরিয়ে মুখোমুখি হয়ে বলে, ক্যান আই কিস ইউ? রিশাদের কথায় রুহির লজ্জায় মাথা নিচু করে নেয়, মুখে নেই কোনো কথা। একটু পর রিশাদ হু হু করে হেসে ওঠে। রুহি ভ্রুকুচকে তাকায়। রিশাদ বলে, আমি মজা করে বললাম, তুই কি বলিস দেখার জন্য বলছি। রিশাদ মির্জা নিজেকে সামলাতে জানে। গভীরভাবে সেদিন ছুঁয়ে দেব, যেদিন তুই একান্ত আমার হবে। কথা বলার মাঝে মনে হলো ছাদের দিকে কেউ আসছে, কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। রিশাদ তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দেয়, লুকিয়ে পড়ে ছাদে থাকা ফুলের টবের পিছনে। কিরে রুহি, তুই এত রাতে ছাদে কেন? রোহানের কথায় রুহি থতমত খেয়ে যায়। রুহি ঢোক গিলে উত্তর দেয়,
আসলে ভাইয়া বৃষ্টির পর পরিবেশটা সুন্দর লাগছিল, এই জন্য হাসছিলাম। সবই বুঝলাম, কিন্তু আসার সময় আমার মনে হলো তার হাসির শব্দ শুনলাম। এই রে, এবার কি বলি? ওই ভাইয়া কে হাসবে? কেউ নেই তো। ও হ্যাঁ, আমিই তো হাসছিলাম। মিথ্যে বলতে গিয়ে কথা গুলিয়ে গেছে। রোহান সন্দেহের দৃষ্টিতে তাকায়। রুহি ভয় পেয়ে যায়, কিছু বুঝতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আজকাল কি ভূত প্রেতের সাথে হাসি তামাশা করিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই করি, কারণ এ বাড়িতে হাসি তামাশা করার মতো তো কেউ নেই, তাই ভূতের সাথে করি। তুমি যদি একটা বউ আনতে, তবুও তো তার সাথে হাসি তামাশা করতাম। দাঁত বন্ধ কর, কি বিশ্রী লাগছে। কয়দিন থেকে ব্রাশ করিসনি বলতো? রোহানের কথায় রুহি রেগে যায়। রেগে বলে, ব্রাশ আমি প্রতিদিন করি, তুমিই করো না। ডাক্তার রোহান চৌধুরী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বললি না একটা বউ আনলে ভালো হতো? তোর বান্ধবী থাকলে বলিস বউ করে আনবো। রুহি চটাচট উত্তর দেয়। রাফিয়া আছে তো খুব ভালো, কিন্তু সমস্যা একটাই, জানো তো, রশিদ মির্জার মেয়ে। সমস্যা কি? এমনও তো হতে পারে একদিন সব শত্রুতা শেষ হয়ে গেছে, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। আর এমন রাত বিরাতে যেন একা ছাদে আসতে না দেখি। ভাইয়ের কথা মতো রুহি ছাদ থেকে নেমে আসে। পিছু পিছু রোহানও নামে। রুহিকে ওর রুমে দিয়ে রোহান নিজেও আসে নিজের রুমে। এসে ফোন দেয় রাফিয়াকে। বিকেলে ওকে বাসায় ছেড়ে দিয়ে আবারও হসপিটালে যেতে হয়। একটু আগে হসপিটাল থেকে এসে রুহির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রুমে কাউকে দেখতে না পেয়ে ছাদে এসেছিল। রাফিয়ার সাথে কথা বলার সুযোগ হয়নি। রাফিয়া ফোন ধরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সরি, তোমাকে নামিয়ে দিয়ে আবার হসপিটালে যেতে হয়, এজন্য ফোন দিতে পারিনি। বাসায় আসার পর কোনো সমস্যা হয়নি তো? কেউ কিছু জিজ্ঞেস করেনি? না, কোনো সমস্যা হয়নি। আপু তো অফিসে ছিল, ভাইয়া বাহিরে কোথাও ছিল। আর আম্মু জিজ্ঞেস করেছিল এত দেরি হলো কেন। আপনার জন্য বানিয়ে বানিয়ে আম্মুকে মিথ্যা বলেছি। রুহির সাথে ঘুরতে গিয়েছিলাম। আম্মু বলেছে আর যেন এমন দেরি কখনো না হয়। রোহান নিঃশব্দে হাসে, অতঃপর বলে, মায়াবিনী, ভালোবাসলে একটু একটু মিথ্যে বলতে হয়। রাফিয়া বলে ওঠে, মানুষ তো বলে ভালোবাসলে নাকি কলঙ্কের দাগ গায়ে লাগাতে হয়। কথাটা কি সত্যি? কিছুটা সত্যি, তবে সবার ক্ষেত্রে না। সেই ভালোবাসায় কলঙ্কের দাগ লাগে যে ভালোবাসা ছেড়ে যায়। ভালোবেসে মানুষ জানাজানি হয়ে চলে যায়, সে ভালোবাসায় কলঙ্কের দাগ লাগে। যদি ভালোবাসার পূর্ণতা দিতে জানে, তাহলে কখনো কলঙ্কের দাগ গায়ে লাগবে না। তুমি ভয় পেও না মায়াবিনী, তোমাকে আমি পবিত্র বন্ধনে জড়িয়ে নিজের কাছে নিয়ে আসবো। ভয় পাইনি, ভালোবাসলে ভয়টা তুলে রাখতে হয়। বাহ, অনেক কিছু জানো দেখছি। জানতে হয় না, জানতে হয় না। পরিস্থিতি আসলে সব আপনা আপনি মনে চলে আসে। অনেক রাত হলো, আপনি ঘুমোবেন? আপনি ঘুমন, কালকে আপনার হসপিটালে যেতে হবে। বউ বউ ফিল আসছে নাকি? বউদের মতো বলছো। আজ না হয় একদিন তো হবেই। জি মায়াবিনী, তাই হবে, এবং খুব শীঘ্রই হবে। অনেক রাত হয়েছে বলে আজ ঘুমাও, কালকে কথা হবে। লাভ ইউ, গুড নাইট। বলে রোহান কল কেটে দেয়। সময় সমুদ্রের স্রোতের মতো বয়ে চলে। সেদিনের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। রিশাদ ব্যস্ত ছিল অফিস নিয়ে। কয়েকদিনের মধ্যে নতুন একটা প্রজেক্ট শেষ করে বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে, এই জন্য ব্যস্ততা আরও বেশি ছিল বিধায় দেখা কিংবা কথা কোনোটাই হয়নি। রিশাদ আজকে স্বস্তির নিঃশ্বাস নেয়। টানা 1 সপ্তাহ পর প্রজেক্টের কাজ আজ শেষ হলো। পরশু বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করতে মিটিং করতে হবে। নিজের রুমে বসেছিল রিশাদ, হাতে ছিল ল্যাপটপ। কাজ শেষ হওয়া মাত্র সাইডে রেখে দিল। ফোনের স্ক্রিনে টাইম দেখে সকাল 7টা বাজে। সেই ভোরবেলা উঠেছিল। এখন ফ্রেশ হতে হবে বলে বেড থেকে উঠতে গেলে নজর যায় বেডের পাশে থাকা টেবিলের উপর ডর্জন কয়েক চুড়ি। কালকে একটা কাজে শপিং কমপ্লেক্সে যেতে হয়েছিল। সেখান থেকে আসার সময় হঠাৎ নজর পড়ে পাশের চুড়ির দোকানে রং বেরঙের কাচের চুড়ি। রিশাদের সাথে সুইটে ছিল।
ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দাঁড়িয়ে গেলেন কেন স্যার? একটা কাজ আছে, আমি 5 মিনিট আসছি। বলে চলে যায়। সুইটু পিছু ডেকে বলে, আমিও যাব। তুমি কি বলেছি না পিছু ডাকবে না? আর তোমাকে দরকার হলে নিচে আসতে বলতাম। বলে হনহন করে চলে গেল। সুইটি রাগে হাতে থাকা টিস্যুটা ছুঁড়ে মারে, যেন টিস্যুর উপর রাগ ঝাড়ালো। তোমার এত অ্যাটিটিউড খুব তাড়াতাড়ি ভেঙে দিব, তার ব্যবস্থা করছি রিশাদ মির্জা। রফিক মির্জার উপর আমার ভরসা নেই, উনি ছেলের কথার বিরুদ্ধে যেতে পারবে না, আমাকে কিছু করতে হবে। 5 মিনিটের মধ্যে রিশাদ চলে আসে, হাতে ছিল একটা কসমেটিকের প্যাকেট। সুইটি জিজ্ঞেস করে, এটাতে কি আছে স্যার? চুরি আছে। কার জন্য? রিশাদ সাহসা উত্তর দেয়। এবার রিশাদের চোখে মুখে বিরক্তির প্রকাশ করে, বলে, চুরি যখন নিশ্চয় কোনো মেয়ের জন্য, আর কার জন্য সেসব তোমার না জানলেও চলবে। রিশাদের কথায় সুইটি চুপ হয়ে যায়। মনে মনে ফোঁসফাঁস করলেও উপরে হাসি মুখে থাকে। ভাইয়া, তুমি রেডি না হয় এখনো বসে আছো? রাফিয়ার কথায় চুরির দিক থেকে নজর সরিয়ে ওর দিকে তাকায়, জিজ্ঞেস করে, ও মাই গড, ভাইয়া এ কথা ভুলে গেলে? রাফিয়ার কথায় রিশাদ বাঁকা চোখে তাকায় আর বলে, স্পেশাল দিন তো বটেই, আজকে না তোমার আমার সাথে কলেজে যাওয়ার কথা? কলেজে গিয়ে কি করব? তোমার কি স্মৃতিশক্তি চলে গেছে নাকি? সেদিন না বললাম রবিবারে, মানে আজ আমাদের কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে স্টুডেন্টদের গার্ডিয়ানদেরও ইনভাইট করা হয়েছে। ও হ্যাঁ, মনে পড়েছে। কাজের চাপে সব ভুলে যায়। বিয়ে করে নাও, বউ আনো, তাহলে সে মনে করিয়ে দিবে। ভাবি হিসেবে পছন্দের কেউ থাকলে বলতে পারিস, আনবো। এ কথা শুনে রাফিয়া খুশিতে রুহির নাম বলে দেয়। ভাইয়া, রুহি তো তোমায় পছন্দ করে, ওকে আনো না, আমার ওকে ভাবি হিসেবে অনেক পছন্দ। রিশাদ মিথ্যা রাগের ভান করে বলে, এক চর মারবো। ওই মেয়ের নাম নিবি না, বলেছে না ওর সাথে সম্পর্ক হবে। ওই মেয়ের মতো তুইও পাগল হলে নাকি? রিশাদের রাগী কথা শুনে রাফিয়া ভয় পেয়ে যায়, চোখে পানি চিকচিক করছে। দেখে রিশাদ হেসে দেয়। রাফিয়ার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, মিথ্যে রাগ দেখালাম তোর রিয়াকশন দেখার জন্য, আর কথা দিলাম ওকে তোর ভাবি করে আনবো। রিশাদের কথা শুনে রাফিয়া খুশিতে ভাইকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাইয়া, এই কথাটা রুহি শুনলে সেই খুশি হবে, ওকে বলতে হবে ভাইয়া রাজি। রুহি জানে, ওকে বলতে হবে না। রিশাদের কথা শুনে রাফিয়া খুশিতে ভাইকে জড়িয়ে ধরে বলে, রুহি জানে মানে কি? তুমি কি বলে দিছো ওকে? কয়েকদিন আগে বলেছে, তারপর প্রজেক্টের ব্যস্ততার জন্য কয়েকদিন থেকে কথা হয়নি। সবই বুঝলাম, উপর উপরে রাগ দেখাও, আবার তলে তলে ঠিকই প্রেম করছো, এদিকে আমি জানি না। তুই বেশি পাকনামি করিস না, নয়তো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। আব্বু আমাকে নিয়ে যা, আমার অফিস আছে। আব্বু তো অফিসে যাবে, আর আম্মু যাবে না, তুমি চলো, রুহি থাকবে। তুমি বললে না ওর সাথে কয়দিন থেকে দেখা হয়নি, ওখানে গেলে দেখা হয়ে যাবে, কথাও হবে। এদিকে রুহি রোহানকে আগে থেকেই বলে রেখেছে কলেজে যেতে, সে তো রাজি। রাফিয়া থাকবে বলে তখনই হ্যাঁ বলে দিয়েছে। দুই ভাই বোন রেডি হয়ে নিচে নামে। রুহিকে শাড়ি পরা দেখে মিজানুর চৌধুরী বলেন, মাশাআল্লাহ, আমার মেয়ে পরীর মতো লাগছে। রুহিকে রাগাতে পেছন থেকে রোহান ফোড়ন কেটে বলে, ওরই না পেতনি লাগছে, একদম তেঁতুল গাছের পেতনি। রোহানের কথায় রুহি রাগ হয়ে ওকে মারতে ছোটে আর বলে, পেতনি আমাকে না তোকে লাগছে, বুঝলি? পেতনি তো মেয়েরা হয়, ছেলেরা না। তাহলে তুমি পেতনা? পেতনা আবার কি? ব্যাকরণ বোঝো? ব্যাকরণের ভাষায় মেয়ে পেতনি হলে ছেলেরা পেতনা হবে, শেষ। না বোন, ব্যাকরণ বুঝে না। তোকে কোন স্যার ব্যাকরণ শিখাইছে তার নামটা বলিস, আমিও শিখতে যাব। এই তোরা দুজন থামবি, তোদের না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। যাচ্ছিলাম তো আব্বু, কিন্তু তোমার ছেলে আমার মতো সুন্দর একটা মেয়েকে পেতনি বলে রাগ করলো, রাগ উঠিয়ে দিল। হয়েছে, নে তুই বিশ্ব সুন্দরী, এবার আয়। বলে রোহান বেরিয়ে গেল। ওর পিছু পিছু রুহি চলল। এইদিকে রিশাদ রাফিয়ার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভাইয়া এসে গেছি, এবার চলো।
আমাদের দেরি হয়ে গেল। রুহি নিশ্চয়ই আমাকে বকবে, এত দেরি করেছি। ও একবার ফোন দিয়েছিল, ভয়ে ধরিনি। রিশাদ রাফিয়াকে শাড়ি পরা দেখে বলে, শাড়ি পরছিস কেন? ওখানে কি বিয়ে বাড়ি? আমরা ক্লাসের সবাই শাড়ি পরবো, এটাই প্ল্যান করেছিলাম, তাই পরেছি। রিশাদ কিছু বলে না। গাড়িতে এসে বসে স্টার্ট দেয়, মনে মনে ভাবে রুহি সে কখন কলেজে এসে পড়েছে, রাফিয়া আসছে না দেখে রাগে গিজগিজ করছে, মনে মনে সখানেক বকা দিচ্ছে। কি রে, এভাবে মুখটা পেঁচার মতো করে আসিস কেন? রাফিয়াটা এখনো আসছে না দেখে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। ও বলেছিল আমার আগে এসে দেখাবে, এদিকে আমি এসেছি সে কখন থেকে, তার কোনো পাত্তাই নেই। রুহির কথার মাঝে রাফিয়া দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে। সরি, আগেই সরি বলেছি। ভাইয়াকে নিয়ে আসতে গিয়ে দেরি হয়েছে, রাগ করিস না। তোরে চুম্মা দিলাম, রাগ কমা। রুহি কয়েকটা কথা শোনাতে গিয়ে শোনায় না। মেয়েটার মায়া ভরা কথায় যে কেউ ভুলে যাবে। রুহির রাগও উড়ে যায়। হেসে ওঠে দুই বান্ধবী। রোহান পাশে দাঁড়িয়ে তার মায়াবিনীকে দেখতে ব্যস্ত। রাফিয়া এতক্ষণ রোহানকে খেয়াল করেনি। ওর দিকে চোখ পড়তেই দেখে রোহান ওর দিকে তাকিয়ে আছে, দেখে লজ্জা পেয়ে যায়। ভাইয়া এদিকে আসো। রুহি রাফিয়ার কথায় পেছনে তাকায়, দেখে রিশাদ আসছে। গায়ে ব্ল্যাক শার্ট, চোখে সানগ্লাস পরে অসম্ভব সুন্দর লাগছে। এমনিতে সুন্দর লাগে, তবে আজ ব্ল্যাক ড্রেস আপে যেন মনে হচ্ছে অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। দূর থেকে আসার সময় তখন থেকে রুহির দিকে তাকিয়েছিল। পিছন ঘুরে তাকার কারণে প্রথমে মুখ দেখা যাচ্ছিল না, এখন তাকানোর জন্য রুহিকে শাড়িতে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। রিশাদ নজর যেন সরছে না। পাশে রোহানকে দেখে মুখে কিছু বলে না, শুধু কিছু সময় তাকিয়ে থেকে চলে যায়। অনুষ্ঠান শুরু হয়েছে। কয়েকটা মেয়ে লাল সবুজের শাড়ি পরে দেশাত্মবোধক গানে নাচছে। সবাই নাচ দেখতে ব্যস্ত হলেও রিশাদ রেগে তাকিয়ে আছে রুহির দিকে। তাকিয়ে থাকা ছেলেগুলো ওর উপর কি বাজে নজরে তাকাচ্ছে। পাশের একজন তো বলেই উঠল, মামা সামনের সবুজ শাড়ি পরা মেয়েটাকে যা লাগছে না, কি বলবো। এসব কথা শুনে রিশাদের রাগ বাড়তে থাকে। অনেক মানুষ থাকার কারণে সিন ক্রিয়েট করতে চায় না। রুহি আর রাফিয়া মন দিয়ে নাচ দেখছিল। তখন 10 বছরের একটা বাচ্চা মেয়ে এসে বলে, আপু তোমাকে একটা ভাইয়া ডাকছে। কোন ভাইয়া? তা তো জানি না আপু, তবে বলল তোমাকে ডেকে দিতে। রুহি ভাবলো রোহান ডাকছে হয়তো, এজন্য উঠে আসে। সাথে রাফিয়া আসতে চাইলে রুহি বলে, তুই থাক, আমি শুনে আসছি ভাইয়া ডাকছে হয়তো কোনো কারণে। বলে রুহি একা চলে আসে। বাচ্চাটার কথা অনুযায়ী ক্লাসরুমের দিকে এসেছে, কিন্তু আশেপাশে কোথাও রোহানকে দেখতে পাচ্ছে না। কেউ নেই ভেবে আসতে গেলে কেউ হাত টান দেয়। রুহি ভয় পেয়ে যায়। কে হতে পারে, অন্য কেউ ভেবে ভয় হাত পা কাঁপছে। চোখের সামনে রিশাদের মুখ দেখে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, ভুলে যায় সব ভয়। সামনের মানুষের সাথে থাকলে মরতেও ভয় পাবে না কখনো। শাড়ি পরে এসছে কেন? সবাই এসেছে তাই এসেছি। আর এটা আমাদের প্ল্যান ছিল শাড়ি পরবো, কেন শাড়িতে ভালো লাগছে না? রিশাদ দাঁতে দাঁত চেপে বলে, সবাই পড়লে তোকে পড়তে হবে না। শাড়ির সামলাতে পারো না? শাড়ির আঁচল ছড়ে কি পেট দেখা যাচ্ছিল? সবাই কিরকম বাজে দৃষ্টিতে তাকিয়েছিল, সেদিকে খেয়াল আছে? তারা যে দেখে বাজে কথা বলছিল, সেগুলো শুনলে ভালো লাগবে। রুহি মাথা নিচু করে নেয়। সরি, আমার উচিত ছিল ভালো করে শাড়ি পরা, আর কখনোই এমন হবে না। জানো, তোমার উপর আমার কারো নজর সহ্য হয় না। আমি চাই না কেউ তোমার দিকে বাজে নজরে তাকাক, কেউ তোমায় বাজে কথা বলুক। এমনিতে তোমাকে অসম্ভব সুন্দর লাগে, শাড়ি পরে লাগছে আরো বেশ। তোমার এই রূপে মাতাল করে পাগল বানাবে শেষমেশ। রুহি লজ্জায় মুখ লুকায়। মেয়েরা প্রশংসা পেলে খুশি হয়, সাথে লজ্জা পায়। রিশাদ আবারও বলে, তোমার অভাবে হৃদয় আমার হয় ঝাড়খাড়। এই মন শুধু পেতে চায় তোমার এই ছোঁয়া বারবার। মির্জা বাড়িতে খাবার টেবিলে বসে রশিদ মির্জা খেতে ব্যস্ত। এক পাশে রিশাদ, আরেক পাশে রাফিয়া খাচ্ছে। খাওয়া শেষে রশিদ মির্জা উঠে যেতে নিলে রিশাদ পিছু ডাকে, আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল। রফিক মির্জা দাঁড়ায়, দাঁড়িয়ে বলে, কি কথা বলো? আমি কয়েকদিন চাচুর সাথে কথা বলেছি, ওনাকে দেশে আসতে বলেছে। এতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই?
রফিক মির্জা গম্ভীর মুখে জবাব দেয়, সে কি আসতে রাজি হয়েছে? রাজি না থাকলে কিন্তু আমি জোর করে রাজি করিয়েছি। এ মাসের মধ্যে নিয়ে আসবো। 12 বছর হতে চললো চাচু দেশে নেই, এবার তো আসা উচিত। তুমিও কখনো তাকে আসতে পারোনি, তাই আমি ওনাকে যে করেই হোক নিয়ে আসবো। আমি কাউকে যেতে বলেছিলাম না, তাই আসতেও বলবো না। সে মির্জা বাড়ির ছেলে, এই বাড়িতে তার অধিকার আছে, চাইলে আসতে পারে। কথাগুলো বলে রফিক মির্জা উঠে চলে যায়। রাশেদ মির্জা হাসি মুখে এগিয়ে এসে রিশাদকে জিজ্ঞেস করে, সত্যি কি রাইসুল দেশে আসবে? আসবে আম্মু, চাচু আসবে। তাকে আসতে হবে, কারণ অনেক কিছু জানার বাকি। তোমরা তো বলবে না? শেষের কথাগুলো মনে মনে বলল, যা রাশেদ মির্জা শুনতে পেল না। রিশাদ একটা দামি রেস্টুরেন্টে বসে আছে। এখন বাজে দুপুর 2টো। রিশাদের আজকে বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, সেটা মাত্র শেষ হলো। ওনারা মিটিং শেষে খাওয়া দাওয়া করে চলে গেলেন। আর রিশাদ বসে আছে, সাথে আছে সুইটি। অপলক তাকিয়ে আছে রিশাদের দিকে, কিন্তু ওর সেদিকে খেয়াল নেই। সুইটি, আমার ফোনটা কোথায়? এই তো স্যার আমার কাছে। রিশাদ ফোনটা হাতে নিতেই দেখে আকাশের মিস কল উঠে আছে 11 বার। হ্যাঁ বল, এতক্ষণে ফোন হাতে নিলি তাহলে? জানিস তো আজকে মিটিং ছিল, কিন্তু এতবার কল দিয়েছিস, কারো কিছু হয়েছে? মহা ঝামেলা হয়েছে। আমি এখন সিটি হসপিটালে আছি, তুই তাড়াতাড়ি আয়, এখন এত কিছু বলার সময় নেই। বাসায় কারো কিছু হয়েছে বা তোর কিছু হয়েছে? আমার কিছু হয়নি, তোর বাসায় কিছু হয়নি, তুই আয়। পাশে কান্নাকাটির জন্য কথাটুকু শুনতে পায় না। রিশাদের মনে আশঙ্কা বাড়তে থাকে, অস্থির হয়ে পড়ে এই ভেবে বাসায় কারো কিছু হয়তো হয়েছে। রিশাদ তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে। পেছনে সুইটি দৌড়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? আমাকে রেখে আমি কিন্তু একা যেতে পারবো না। এই রোদে এসি ছাড়া গাড়িতে যাওয়া সম্ভব নয়। এই মুহূর্তে সুইটির ন্যাকামো কথায় রাগ উঠলেও কিছু বলতে পারছে না, কারণ ওর কাছে সময় নেই বলে গাড়ি নিয়ে চলে যায়। সুইটি ক্ষিপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতলটাকে লাথি মারে, কিন্তু বোতলে না লেগে তার পায়ে আঘাত পায়। এই ব্যথার হিসেব খুব শীঘ্রই নিব রিশাদ মির্জা, নয়তো এই সুইটি তোমার পিছনে পড়ে থাকার মেয়ে নয়। বলে মুখে শয়তানি হাসি দেয়। রিশাদ সিটি হসপিটালে এসে পৌঁছায়। তাড়াতাড়ি করে নেমে ভিতরে যায়। সেখানে গিয়ে আকাশকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তাহলে কার কি হয়েছে? এত অস্থির হয়েছিস কেন? ফোনে তো বললাম বাসার কারো কিছু হয়নি। এই কথা শুনে রিশাদ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। তাহলে কার কি হয়েছে? আমাদের পশ্চিম পাড়ার বেলাল চাচা আছে না, ওনার ছেলে বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে আনলে জানতে পারি ওর শরীরে ড্রাগসের প্রভাব ফেলছে। বাবলু এখন ঠিক আছে? এত ছোট বয়সে ড্রাগসের নেশা পড়লো কিভাবে? সে সবেমাত্র ক্লাস 10-এ পড়ে, সে ড্রাগস পেল কোথায়? অবস্থা তেমন ভালো না। বাবুলার এক সহপাঠীর থেকে খোঁজ নিয়ে জানতে পারি সে নাকি প্রায় চেয়ারম্যানের লোক খোরশেদের সাথে চৌধুরী গোডাউনের দিকে যেতে দেখেছে। গোডাউনে তো বন্ধ থাকে, তাহলে ওদিকে যায় কেন? কিছু ভাবতেই রিশাদের অঙ্ক মিলে যায়। আকাশকে বলে, বুঝতে পেরেছি, কিন্তু মিজানুর চৌধুরী মনে হয় এসবে কিছু জানেন না। সবকিছু দেখাশোনা তো খোরশেদ করে। উনি নিজেও বুঝতে পারে না কাছের মানুষ সেচে কত ক্ষতি করছেন। তবে আমার একটা চৌধুরী বাড়িতে যাওয়া দরকার, তার আগে গোডাউনে যেতে হবে, সাথে পুলিশকে নিতে হবে। তুই যাবি নাকি এখানে থাকবে? তুই বরং থাক, আমি একাই যাই। বলে রিশাদ বাহির হয়ে গেল। রিশাদের এক পরিচিত বন্ধু ছিল সোহেল, যে পুলিশে চাকরি করে। তাকে ফোন দেয়, আসতে বলে মিজানুর চৌধুরীর বন্ধ গোডাউনে। 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছায়, কিন্তু গেটে তালা লাগানো। রিশাদ আশেপাশে তাকিয়ে একটা ইট পায়, সেটা দিয়ে তালা ভেঙে ভিতরে যায়। দুজনে গিয়ে দেখে পুরো অন্ধকার। ফোনের লাইট অন করে চারিদিকে খুঁজে ড্রামের ভেতরে ছোট একটা বাক্সে পায় অনেকগুলো ড্রাগস। সোহেল সেগুলো হাতে নেয়, নিয়ে বলে, মিজানু চৌধুরীকে ভালো মনে করতাম, তিনি চেয়ারম্যান হয়েও সমাজ নষ্ট করতে ড্রাগসের ব্যবসা করেন, এটা কল্পনাতেও ছিল না। মিজানুর চৌধুরী এসব হতে জানে না, সবকিছু ওনার বিশ্বাসের সুযোগ নিয়ে করছে। এখন কি আর করবে? এইসব নিয়ে মিজানুর চৌধুরী বাড়ি যাব, ওনার সাথে কথা বলি আগে। মিজানুর চৌধুরী বিকেলে ড্রয়িং রুমে বসেছিলেন। পাশে বসে আছে রুহি। তখন কলিং বেল বাজে। রুজিনা বেগম রান্নাঘর থেকে রুহিকে চিল্লিয়ে বলে দরজা খুলে দিতে।
রুহি সবে কার্টুন দেখতে বসেছিল, এখন দরজা খুলতে বলায় বিরক্ত হয়। মিজানুর চৌধুরী বলেন, একটু দেখ তো কে আসলো, দেখে এসে কার্টুন দেখ। রুহি বিরক্তি নিয়ে দরজা খুলে দেয়। সামনে রিশাদকে দেখে চমকে ওঠে, সাথে অবাক হয়। মনে মনে ভাবে, উনি তো আমাদের বাড়িতে আসার নয়, তাহলে আসলো কেন? আর পাশে উনি বা কে? সোহেল রুহিকে বলে, ম্যাডাম আপনার বাবা আছে, থাকলে একটু কথা ছিল, আমরা কি ভিতরে যেতে পারি? রুহি ভয়ে রিশাদের নাম নিতে পারছে না। আব্বু তোমার সাথে দেখা করতে এসেছে, কি যেন কথা আছে বললো। ভিতরে আসতে বল। রুহি দরজা ছেড়ে দাঁড়ায়। রিশাদ এক পলক তাকিয়েছিল, তারপর বাসার ভিতরে যায়। মিজানুর চৌধুরী সোহেলকে চেনেন, এখানকার পুলিশ অফিসার, কিন্তু তার পাশে রিশাদকে দেখে চোখে মুখে পরিবর্তন দেখা দেয়। তুমি এখানে আমার বাড়িতে কেন? আবার কি গন্ডগোল করতে এসেছো?